আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? অভিভাবক সহ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। অলরেডি আমরা এমন একটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। আজকে নিউজটাও যখন দেখলাম তখনও কিন্তু ভয়ে আমাদের শরীর শিউরে উঠছে যে আবারও আমরা করোনার যে দ্বিতীয় ঝড় যেটাকে বলে, দ্বিতীয় ঢেউ যেটাকে বলে, তাই সেরকম একটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো যতই পরিস্থিতি খারাপ হচ্ছে, ভয়টা কাজ করছে যে আসলে স্কুলটা কখন খুলবে বা কবে খুলবে, এরকম একটা ভয়ের ভিতর দিয়ে আমরা আমাদের দিন কাটাচ্ছি। যতই আসলে আশেপাশের মানুষ অনেকের কাছ থেকে অনেক খারাপ খবর শুনছি যে তারা করোনায় আক্রান্ত। তো সে সকল অসুস্থ ব্যক্তি যারা আমাদের আপনজন প্রিয়জন, সবার জন্য আসলে দোয়া করবেন, নিজেদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যারা আল্লাহ আমাদেরকে যে দ্বিতীয় যে ঝড়টা আমাদের উপর দিয়ে যাচ্ছে, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। তো এটা কামনা করে আমি এই ক্লাসটা শুরু করবো। আল্লাহর কাছে আবেদন থাকবে যে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। তো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আজকে বিজ্ঞানের যে অধ্যায়টি পড়াবো সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। অলরেডি দ্বিতীয় অধ্যায়ের উপর আমি একটা লেকচার দিয়ে দিয়েছিলাম। তোমরা গতকাল সেই লেকচারটি আশা করি তোমরা আমাদের ক্লাসে অলরেডি ভিডিও ক্লাসে এটা দেখে ফেলেছ। তো আমি সেই ক্লাসটাই এখন শুরু করব। তো এখানে আমি যে বিষয়টি তোমাদেরকে বলতে চাচ্ছি এই অধ্যায়ে, সে অধ্যায়টি হচ্ছে আমরা কালকে শিখেছিলাম মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের আমরা দুটি পর্যায় সম্পর্কে জেনেছিলাম। একটি হচ্ছে সাইটোকাইনেসিস আর এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তো আমরা সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিসের বর্ণনাগুলো আজকে ইনশাল্লাহ দেখে ফেলবো। তো প্রথমে আমরা জেনেছিলাম যে ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এখানে আমি একটা কোষ এঁকে নিয়েছি, আশা করি প্রিয় শিক্ষার্থীরা দেখা যাচ্ছে। আমি একটু ক্যামেরাটা তোমাদেরকে সামনে নিয়ে দেখাতে চাই। এই হচ্ছে কোষটা। তো দেখো, এই যে কোষটা তুমি দেখতে পাচ্ছ, কোষের এই অংশটাকে আমি যদি বলি, হ্যাঁ, কোষের এই অংশটা, এই যে তোমরা যে অংশটা দেখছো ফুটো ফুটা দেওয়া, এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। আর এই যে গোলাকার যে বস্তুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে সুতার মতো যে অংশগুলো দেখতেছো, এগুলো হচ্ছে ক্রোমোজোম বা ক্রোমোটিন তন্তু। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, কোষের এই যে বাইরের যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আর গোলাকার যে বস্তুটা দেখছো, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কালো যে বস্তুটা দেখছো, এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে সুতার মতো যে আঁকা বাঁকা অংশগুলো দেখছি, এই অংশগুলো হচ্ছে আমাদের ক্রোমোটিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই চিত্র থেকে অন্তত নামগুলো শিখে নিতে পারবে। আমি নামগুলো লিখে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই গোলাকার অংশটি, এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সুতার মতো আঁকা বাঁকা যে অংশগুলো, এগুলো হচ্ছে আমাদের এই বাইরের অংশটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এখানে হচ্ছে ক্রোমোটিন তন্তু, আর এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। তো আমরা এই নিউক্লিয়াসটাকে এখানে বিভাজিত হওয়া দেখবো একে একে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিউক্লিয়াসের যে বিভাজন, এটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাও শিখেছিলাম নিউক্লিয়াসের বিভাজনে 5টি ধাপ আছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো আমরা এখন যেটা করব, চিত্র এঁকে এঁকে আমরা প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের বইয়ের 15 নম্বর পৃষ্ঠা। তোমরা 15 নম্বর পৃষ্ঠাটা একটু খুলে নাও, যেখানে এইরকম চিত্র আছে। আমি এই ভিডিওর সাথে তোমাদেরকে চেষ্টা করব মাইটোসিস কোষ বিভাজনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ অ্যাড করে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসটি ধারাবাহিক চিত্র অঙ্কনে করে তার বৈশিষ্ট্যগুলো জেনে নিই।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ধাপটা হচ্ছে প্রোফেজ ধাপ এবং এই ধাপটা অনেক বেশি টাইম নেয়, অনেকটা বেশি সময় নেয়। এই জন্য এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস ধাপের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। কি ধাপ? সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। কেন এটা দীর্ঘস্থায়ী ধাপ? আমরা যদি পরে চিত্রটাকে রান করি, অর্থাৎ এটার পরে কি হয়, এটার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে অসংখ্য পানি আছে, এই পানিগুলো আস্তে আস্তে কি হয়, এখান থেকে বিয়োজিত হয়। তো কি হয় এই ধাপে? প্রথমেই তোমার পানির বিয়োজন শুরু হবে, সাথে সাথে আরেকটা জিনিস শুরু হবে, সেটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াসটা ছিল সেটা আকারে বড় হয়ে যাবে, সেটা আকারে বড় হয়ে যাবে। তাহলে এই ধাপে ঘটছে হচ্ছে কি, নিউক্লিয়াসের আকার বড় হয়ে যাচ্ছে। এখানে ভিতরে যে পানি ছিল, আমরা জানি আমাদের কোষে একটা প্রোটোপ্লাজম যে ভাগটা আছে, কোষ প্রাচীরের পর প্রোটোপ্লাজম, এখানে 70 থেকে 80 ভাগ হচ্ছে পানির পরিমাণ থাকে, 60 থেকে 70 ভাগ। তাহলে এই যে পানিটা, এই পানিটা শোষণ হওয়া শুরু করে, নিউক্লিয়াসের ভিতরেও পানি আছে, সেই পানিটা এখান থেকে বিয়োজিত হওয়া শুরু করে। তো শুরু হলে কি হয়, এই যে যে সুতার মতো অংশগুলো দেখছো, এই সুতার মতো অংশগুলো যেগুলোকে আমরা ক্রোমোটিন বলি বা ক্রোমোজোম বলি, এই ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে কি হতে থাকে, লম্বালম্বে বিভক্ত হয়ে দুটি ক্রোমোটিড গঠন করে। ক্রোমোজোমের ভাঙনের ফলে এরকম সুতার মতো একটা পার্ট ছিল, বাট এটা ভেঙে এরকম দুইটা পার্ট হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলছি ক্রোমোটিড। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কিন্তু তোমাদের উদ্ভিদ কোষ দেখাচ্ছি, পরীক্ষার হলে প্রাণী কোষ দিয়েও চিত্র আসতে পারে। তাহলে এটা ছিল আমাদের মাতৃকোষ, এটা আমাদের মাতৃকোষ। এখান থেকে যে ধাপটাতে আমরা যাব, সেখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাবো এখানে নিউক্লিয়াস, একটু বড় করে আঁকছি। এখানে এই যে নিউক্লিওলাসটা দেখছো, এই নিউক্লিয়ালাস থাকবে এবং এখানে যেগুলো এরকম একা বাঁকা ছিল সেগুলো এইরকম একটু লম্বা, এরকম মোটা হয়ে যাবে, এরকম মোটা মোটা হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এই ক্রোমোজোমগুলো কি হচ্ছে, মোটা মোটা সুতায় পরিণত হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা একটু কাছে চলে যাই, আবারও আমরা কাছে চলে গেলে বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এখানে অংশটা ছিল সুতার মতো চিকন চিকন, এই যে সুতার মতো চিকন চিকন, বাট এখানে যখন আমি চলে এসেছি সেগুলো কিন্তু মোটা মোটা হয়ে গেছে। কেন হয়েছে? বিকজ অফ পানি বিয়োজনের ফলে। এবং এখনও কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়নি। আমি যদি পরের ভাগটা তোমাদেরকে দেখাতে চাই, তাহলে একটু কষ্ট করে একটু দেখো, এর পরের ধাপটাতে এটার এখানে কিন্তু কোষ প্রাচীর থেকে যাবে, ঠিক আছে, এরকম কোষ প্রাচীর থেকে যাবে, অর্থাৎ কোষঝিল্লি যেটা। এরপরে এই ধাপে এসে আমরা নিউক্লিয়াসটা যদি আঁকি, তাহলে এখানে এসে এগুলো এই রকম দেখো, একটা এই যে দেখতে পাচ্ছ এইরকম, এখানে একটা ছিল, এইরকম ছোট ছোট একটা বিন্দুতে যুক্ত হচ্ছে। এই যে বিন্দুটা আর এই যে সুতার মতো অংশটা, এই সুতার অংশটাকে আমরা বলছি ক্রোমোটিড। আর এই অংশটা হচ্ছে যে বিন্দুতে সে যুক্ত, তাকে বলছি আমরা কি, আমরা তাকে বলি সেন্ট্রোমিয়ার। কি বলি? সেন্ট্রোমিয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা ছিল তার প্রথম অবস্থা। এই প্রথম অবস্থা থেকে চলে এসেছে সে আস্তে আস্তে, দেখো এই দ্বিতীয় অবস্থা যেখানে সে মোটা হয়েছে, এরপরে সেখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ ক্রোমোটিনে পরিণত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখান থেকে প্রোফেজের ধাপের বৈশিষ্ট্য অথবা এই ধাপে কি ঘটে সেটাকে আমরা বৈশিষ্ট্য বলবো না, এই ধাপে কি ঘটে সেই বৈশিষ্ট্য বা কি ঘটছে সেটা বলতে চাই, তাহলে আমরা তাকে দুইটি পয়েন্ট পাচ্ছি। এক, নিউক্লিয়াসটা এখানে যা ছিল তার থেকে আকারে বড় হচ্ছে। দুই, নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে পানি বিয়োজনের ফলে মোটা ও খাটো হচ্ছে এবং সেগুলো একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই বিন্দুতে তারা এভাবে যুক্ত হচ্ছে। বিন্দুটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। আর এই যে সুতার মতো অংশ, একে আমরা বলছি ক্রোমোজোম,
কি বলছি প্রিয় শিক্ষার্থীরা? ক্রোমোজোম। তাহলে বা ক্রোমোটিড, ক্রোমোজোম অর ক্রোমোটিড, ক্রোমোজোম অর ক্রোমোটিড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এভাবে আমরা প্রোফেজ ধাপটাকে শেষ করে ফেলতে পারি। এরপর আমরা যে ধাপে যাব সেই ধাপটির জন্য আমি তোমাদের জন্য আগেই ড্রয়িং করা এই পোস্টার পেজে সহায়তা নিব। তাহলে একটু টাইম নিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি এখানে। একটু টাইম লাগবে আসলেই একটা ভালো ক্লাস নেওয়ার জন্য ভালো কিছু উপস্থাপনা খুবই জরুরি। তো আমি আসলে খুব ভালো ক্লাস নিচ্ছি তা না, আমি আমার চেষ্টা করছি যে যতটুকু আসলে করা যায় আর কি। যেহেতু তোমরা করোনাকালীন সময়ে বাসায় আছো, মোবাইল ছাড়া তো তোমাদের এখন দিনই চলে না, তো ওই হিসাবটাতে ধরে আমি চাচ্ছি যে তোমরাও ক্লাসটা দেখে আসলে একটু আনন্দ পাও, সেজন্যই কিন্তু আমি ড্রয়িংটা করে রেখেছি তোমাদের জন্য। তো চলো আমরা ড্রয়িংটা একটু দেখব। তার আগেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ব্ল্যাকবোর্ডে এটা লাগাতে হবে। তো লাগানোর ব্যবস্থাটাই একটু টাইম নিয়ে করছি, ভিডিওটা পজ দিয়ে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা এখানে পেরেছি লাগাতে, একটু কষ্ট হয়ে গেছে আসলে, একা একা কাজ করছি, কোনো সাহায্যকারী নেই। তোমরা ক্লাসে থাকলে কত না মজা হতো, তাই না? এইভাবে আসলে আমরা লাইভ ক্লাসগুলো মিস করি। আমরা বলতাম এই রাকিব এদিকে আয়, অথবা আমাদের ক্লাসের যে 8-এর যে তোমরা শিক্ষার্থীরা আছো তাদের নাম ধরে ডাকতাম, ধরো XYZ, ওদের নাম ধরে ডেকে বলতাম যে এখানে আসো, এটা একটু লাগাও, আমরা একটু ক্লাসটা নিই, তাই না? তো এটা হচ্ছে না। তো আমরা এখন প্রোফেজ ধাপ তো শিখে ফেলেছি, এবার আমরা যে ধাপে যাব সেই ধাপে হচ্ছে মেটাফেজ। সরি, আমরা প্রোফেজের পরে দেখব প্রো মেটাফেজ, তারপর আমরা মেটাফেজে যাব। তো প্রো মেটাফেজ ধাপটিতে একটু প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা সেখানে যে নিউক্লিয়াসটা দেখেছিলাম, সে নিউক্লিয়াসের বাইরে যে একটা পর্দা দেখেছিলে, সেই পর্দাটা কি এখানে দেখা যাচ্ছে? আমি ক্লাসটা নেওয়ার জন্য আবার স্ট্যান্ডটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউক্লিয়াসের বাইরের যে পর্দাটা তুমি দেখতে পাচ্ছ, সেই পর্দাটা এখানে নেই, ভ্যানিশের পথে। ডট 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 দেওয়া মানে হচ্ছে সে ভ্যানিশের পথে। নিউক্লিয়াস যে জিনিসটা প্রায় কালো ছিল, সেই জিনিসটাও কিন্তু এখানে নেই, সেটাও প্রায় কালো হয়ে শেষের দিকে একদম ভ্যানিশের পথে। আর এই যে তুমি যে জিনিসটা দেখছো এখানে, এরকম এই প্রান্ত থেকে একটা সুতা এখানে চলে আসছে, আবার এরকম গোলাকার একটা বস্তু, এই বস্তুটা এখানে নতুন হাজির হয়েছে। তাহলে এই ধাপটাতে আমরা অনেক বিশেষ কিছু জিনিস দেখতে পাচ্ছি। এক, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর আমরা দেখলাম যে এখানে এই ধরনের বস্তুকে মাকু আকৃতির বস্তু বলা হয়ে থাকে, যেগুলো উপর থেকে দুই পাশে দুইটা মেরু থাকে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা মেরু। আর যে তন্তুগুলো দেখছি এগুলো হচ্ছে প্রাণীকোষে সেন্ট্রিওল থেকে সৃষ্টি হয়, সেন্ট্রোজোম যে বস্তুটা সেখান থেকে সেন্ট্রিওল থেকে। উদ্ভিদ কোষে দুই পাশ থেকে দুটি তন্তুর মতো বের হয়ে সেই মাকু আকৃতির যন্ত্রটা উপস্থাপন করে, যেটার নাম হচ্ছে স্পেন্ডাল যন্ত্র। স্পেন্ডাল যন্ত্র, দেখো লেখা আছে তোমাদের বই স্পেন্ডাল যন্ত্র, যার এই যে দুই পাশের এটাকে আমরা বলছি মেরু অঞ্চল, আর এই দুই অঞ্চলের ঠিক মাঝের যে অঞ্চল, আমরা যদি পাশের চিত্রটা দেখি যে একদম ঠিক মাঝ বরাবর এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে আমরা এই ধাপে দেখছি, আর ওই যে সেন্ট্রোমিয়ারগুলো আছে এই ধাপে আমরা এটাও দেখতে পাচ্ছি। এই তন্তুগুলোর সাথে তো এটাকে আটকে থাকতে হবে, তাই না? তাহলে এই তন্তুগুলো এখানে আটকে আছে কার উপর? এই সেন্ট্রোমিয়ার দিকে, ক্রোমোজোমের সাথে আটকে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রো মেটাফেজ ধাপে আমরা কি দেখতে পাচ্ছি? প্রো মেটাফেজ ধাপে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্ত হচ্ছে একটি মাকু আকৃতির যন্ত্র, যেটার নাম স্পেন্ডাল যন্ত্র, সেটা তৈরি হচ্ছে। এবং প্রতিটি স্পেন্ডাল যন্ত্রের এক একটা তন্তুর সাথে ক্রোমোজোম, যে ক্রোমোটিড তৈরি হয়েছিল, সেই ক্রোমোটিডগুলো সেন্ট্রোমিয়ার নামক বিন্দু দ্বারা যুক্ত আছে। তাহলে চলো আমরা একটু বইয়ে দেখি কি লিখেছে। প্রিয় শিক্ষার্থীরা, বইয়েও কিন্তু সেম কথাগুলোই লিখেছে। দেখো তোমরা দুইটা বৈশিষ্ট্যের মধ্যে এখানে লিখেছে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে।
কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই যে কোষটা ছিল, এটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু থেকে দুই দিক থেকে একটা বিশেষ ধরনের কতগুলো তন্তুর আবির্ভাব ঘটেছে। এগুলো মাকু আকৃতির, মাকু মানে হচ্ছে উপরের দিক থেকে এসে এরকম সোজা হয়ে এরকম যেটা তৈরি হয়েছে, এই যে দেখো এখান থেকে এরকম করে এরকম, এটাকে বলা হচ্ছে মাকু আকৃতির। মাকু আকৃতির একটি যন্ত্র তৈরি করেছে যার নাম হচ্ছে স্পেন্ডাল যন্ত্র। স্পেন্ডাল যন্ত্রের ঠিক মাঝখান বরাবরকে আমরা বলছি বিষুবীয় অঞ্চল, দুই পাশটাকে বলছি আমরা মেরু অঞ্চল। এবং প্রাণী কোষে আমরা আগে বলেছি এটা সেন্ট্রিওল থেকে এক ধরনের অ্যাস্টার রশ্মি নির্গত হবে, সেখান থেকে স্পেন্ডাল যন্ত্রটা তৈরি হবে। এই ধাপে আমরা বিশেষ একটা যন্ত্র পেলাম যেটা হচ্ছে মাকু আকৃতি। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের প্রো মেটাফেজ ধাপ। তো প্রোফেজ গেল, প্রো মেটাফেজ গেল, আমরা চলে যাব এখন মেটাফেজ ধাপে। তো প্রিয় শিক্ষার্থীরা চলো মেটাফেজ ধাপটা আমরা দেখে নিই। মেটাফেজ যে ধাপটা, এই মেটাফেজ ধাপটা হচ্ছে আমাদের দেখো এই ধাপে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে এখানে এই সবগুলো ক্রোমোটিড, খেয়াল করে দেখো তো, আমরা মেরু অঞ্চলের এই দিকটাকে আমরা বলেছি এটা খুব স্বল্পস্থায়ী একটা ধাপ, খুব অনেক সময় নেয় না, এই ধাপে কাজগুলো খুব দ্রুত হয়। এই ধাপে আমরা এটাকে মেরু বলেছিলাম, আর এই মাঝখানটাকে আমরা বলেছিলাম বিষুবীয় অঞ্চল, মনে আছে? এই মাছটাকে আমরা কি বলেছিলাম? বিষুবীয় অঞ্চল, আর এইটা মাছটাকে বিষুবীয়, এটা মেরু অঞ্চল। দেখো তো ক্রোমোজোমগুলো সবগুলো এসে কোথায় অবস্থান করেছে? ঠিক মাঝ বরাবর। এখানে এরা এলোমেলো ছিল, কেউ উপরে, কেউ নিচে, কেউ মাঝে, কেউ ওইদিকে, এক একজন এক একভাবে ক্রোমোটিডগুলো এক এক জায়গায় ছিল। এবং আরেকটা কথা দেখো, এখানে যেরকম সুতার মতো একটা পার্ট, কিন্তু এখানে সুতার মতো একটা পার্ট নেই, এখানে দুইটা পার্ট একটু বেশি মোটা হয়ে গেছে। এখানে ক্রোমোটিডগুলোকে খুব বেশি স্পষ্টভাবে দেখা যায়, কারণ এটা মোটা ও খাটো হয়ে যায়, মাঝ বরাবর থাকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? বৈশিষ্ট্য আমরা বলতে পারি ক্রোমোজোমগুলো স্পেন্ডাল যন্ত্রের ঠিক বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং এরা সেন্ট্রোমিয়ার দিয়ে ক্রোমোজোমের সাথে আটকে থাকে। আর এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হচ্ছে। তাহলে এই ধাপটা খুব ছোট এবং কি হয়, এলোমেলো যে ক্রোমোজোমগুলো সেগুলো সাজিয়ে ঠিক মাঝ বরাবর চলে আসে। তাহলে আমরা কয়টা ধাপ পড়লাম প্রিয় শিক্ষার্থীরা? অলরেডি আমরা 3টে ধাপ পড়ে ফেলেছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। নাও আমাদের আর 2টা ধাপ আছে, আমরা সেই 2টা ধাপে যাব। সেই 2টা ধাপ হচ্ছে কি, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। চলো আবার একটু ভিডিওটা পজ দিচ্ছি, আমরা পরের যে চিত্র সেটাকেও দেওয়ালে একটু ছিপকে মানে বোর্ডে লাগাতে হবে, সেই জন্য একটু সময় দরকার, এই জন্য আমরা একটু পজ দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডের কাজ করে ফেলেছি, প্রায় 8-10 মিনিট যুদ্ধ কসরত করে এটা লাগিয়েছি। আসলে একা হয় না, এক হাতে হয় না, সে আবারও বলতে হয় যে তোমাদেরকে অনেক বেশি মিস করছি। তারপরে কেচি খুঁজে পাচ্ছি না, হেক্সা প্লেট দিয়ে সব কাজ করছি, এজন্য আসলে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, তারপর তোমরা ধৈর্য ধরে যদি ক্লাসটা দেখো, তোমাদের উপকার আসে, এটাই আমার জন্য সবচেয়ে বড় কথা। তাহলে এই যে আমরা পরের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো এখান থেকে দেখে নেব। দেখো, এটা হচ্ছে অ্যানাফেজ ধাপ আর এটা হচ্ছে টেলোফেজ ধাপ। তো প্রিয় শিক্ষার্থীরা, অ্যানাফেজ ধাপে তুমি দেখো, সে যে আমাদের ক্রোমোটিড যেটা ছিল, সেই ক্রোমোটিডগুলো কিন্তু আর একত্রে নেই, দুই পাশে বিন্দু ভাগ হয়ে গেছে, দুই পাশে চলে আসছে। এবং এখানে যে কাজটা হয়, ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল, বিভক্ত হয়ে যেটা এটা কি করে ওইদিকে, অর্থাৎ এই জিনিসটা এইরকম লাগানো ছিল, লাইক এইরকম, ঠিক আছে, এরকম। তো মনে করো এই মাঝ বরাবর ক্রোমোজোমগুলো ছিল। তো এখন এটা দুই ভাগে যখন বিভক্ত হয়ে যায়, তখন এটার সেন্ট্রোমিয়ার এই দিকে চলে, এই কমন দিকে অর্থাৎ মেরুর দিকে, আর ক্রোমোটিডগুলো নিচের দিকে, ঠিক এটারও সেন্ট্রোমিয়ার মেরুর দিকে, আর এটা ক্রোমোটিডটা এরকম থাকে। তো এখানে কি হয়, এক ধরনের টান অনুভব, এরকম এভাবে চলে যায় এরকম, ঠিক আছে। এরকম আস্তে আস্তে পরে এই পাশে যেটা হবে সেটা পরের ধাপে বলছে। তাহলে এরকম ছুটে গেছে, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে কি, ক্রোমোটিডগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা করে সেন্ট্রোমিয়ার নিয়ে এরা আলাদা আলাদা হয়ে গেছে, এদেরকে আমরা বলি অপত্য ক্রোমোজোম। কি বলি আমরা? অপত্য ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো আবার দেখতে বিভিন্ন আকৃতির হয়। দেখো, এই যেটা ভি এর মতো, এটা আই এর মতো, একটা এল এর মতো, এগুলো আমরা আলাদা আলাদা নাম আছে, তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন সেগুলো শিখতে পারবে। আচ্ছা, তাহলে এখানে আমরা ক্রোমোজোমের 3টা কাজ দেখলাম। প্রথমত হচ্ছে সেন্ট্রোমিয়ার সাথে ক্রোমোটিড দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং প্রত্যেকটি ক্রোমোটিডের সাথে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে।
এই যে নতুন যে ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এদেরকে আমরা বলবো অপত্য ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমে আমরা বললাম সেন্ট্রোমিয়ারগুলো হবে মেরুর দিকে আর ক্রোমোটিডগুলো তার বিপরীত দিকে থাকবে। এবং এই মেরুমুখী গমনে যখন এগুলো একেবারে মেরুর কাছাকাছি চলে যাবে তখন এই ধাপটা শেষ হয়ে যাবে। তাহলে আমি এরকম পজিশনে দিয়েছিলাম, এরকম ক্রোমোজোমগুলো এরকম চলে গেছে। দেখো এখানে এসে এখন এই টেলোফেজ ধাপটা হচ্ছে প্রোফেজ ধাপের পুরো উল্টা। প্রোফেজ ধাপে কি হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা? পানি বিয়োজিত হয়েছিল, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছিল, নিউক্লিয়ার পর্দাটা বিলুপ্ত হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, এখানে সেই জিনিসটাই হবে। এখানে যে জিনিসটা হবে দেখো, সেই যে ক্রোমোজোম যেটা পানি বিয়োজিত করেছিল সেটা আবার পানি শোষণ করেছে, আবার চিকন আঁকাবাঁকা হয়ে গেছে। নিউক্লিওলাস যেটা ছিল সেটাও দুই ভাগে বিভক্ত হয়ে দুই জায়গায় নিউক্লিয়াস হিসেবে চলে এসেছে। আর চারিদিকে নিউক্লিয়ার পর্দা তৈরি হয়ে গেছে, অর্থাৎ একটা নিউক্লিয়াস ভেঙে দুইটা নিউক্লিয়াস হয়ে গেছে। যখন দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে তখন আমাদের এটা টেলোফেজ ধাপটা শেষ হয়ে যাবে এবং এটাকে আমরা বলবো হচ্ছে ক্যারিওকাইনেসিসের শেষ সমাপ্তি। তাহলে ক্রোমোজোমে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলে এসে পৌঁছাবে, উত্তর মেরুগুলো ঘিরে নিউক্লিয়ার পর্দার সৃষ্টি হবে, নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটবে এবং এই অবস্থায় ক্রোমোজোমগুলো আবার শুরু হয়ে যাবে, কারণ আবার তারা পানি শোষণ করে ক্যারিওকাইনেসিসের ধাপ শেষ করবে। তাহলে ক্যারিওকাইনেসিসের ধাপ শেষ, অর্থাৎ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস পরিণত হয়েছে। নিউক্লিয়াস তো হয়ে গেছে, এখনও কিন্তু অপত্য কোষ তৈরি হয়নি। আমরা সেদিন দেখেছিলাম মাতৃকোষ ভেঙে অপত্য কোষের তৈরি হয়। সেটা কিভাবে হবে? সেটা যেটা হবে, এই যে সাইটোপ্লাজম, এই যে কোষের বাইরের যে সাইটোপ্লাজম, এটা ঠিক মাঝ বরাবর এখানে একটা কোষ প্লেটের তৈরি হবে। এটা প্রাণী উদ্ভিদ কোষের কথা বলছি। তোমাদের বইয়ে ঠিক পরের পেজে দেখো লেখা আছে সাইটোকাইনেসিস। প্রিয় শিক্ষার্থীরা বইটি একটু হাতে নিয়ে রাখো, এখানেই লেখা আছে সাইটোকাইনেসিস। এখানে 1 2 3 4টা চিত্র দেওয়া আছে। দেখো ঠিক এই যে মাঝ বরাবর এখানে কোষ প্লেট বরাবর কোষ প্লেট তৈরি হয়েছে গলজি বস্তু থেকে এসে। এখানে সাইটোকাইনেসিস প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। টেলোফেজে যখন বিষুবীয় অঞ্চলে এসে ক্রোমোজোমগুলো চলে যায় তখন সেখানে জালিকাকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এসে জমা হয়, চিনির দানার মতো কতগুলো দানা এসে জমা হয়, এগুলোকে কোষ প্লেট বলে। এবং এই কোষ প্লেটগুলি পরবর্তীতে আলাদা দুইটা এখান থেকে ভেঙে যে দুইটা কোষ প্রাচীর তৈরি করে। এই যে দেখো মাঝখান বরাবর বিভক্ত হয়ে দুইটা কোষের তৈরি করেছে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর প্রাণী কোষে দেখো আরেকটা চিত্র, এই যে অপত্য কোষ নিউক্লিয়াস দুটো তৈরি হয়েছে না, এই মাঝখানটা ক্লিভেজের তৈরি করে। ধরো আমি যদি দেখাতে চাই, ধরো এই কাগজটা, হ্যাঁ এটা লম্বা কাগজ, আমি যদি এখানে ভেঙে দিই তাহলে এখানে মাঝ বরাবর এরকম হয়ে যাবে না? হ্যাঁ, এরকম বেশি চাপ দিলে, এরকম বেশি মুছলে কী হবে? এটা ছিঁড়ে গেল না? তাহলে ছিঁড়ে কি দুটা কাগজের টুকরো হয়ে গেল। ঠিক একইভাবে প্রাণী কোষের ক্ষেত্রেও তোমার কি হবে? প্রাণী কোষের ক্ষেত্রে এরকম বিভাজিত হয়ে যে দুইটা অপত্য কোষের তৈরি করবে। এভাবে ক্লিভেজের মাধ্যমে প্রাণী কোষে অপত্য কোষ, মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার ক্যারিওকাইনেসিসের যে 5টি ধাপ। এই ধাপের উপর একটি বর্ণনামূলক ক্লাস বা ভিডিও চিত্র সহকারে বলতে পারো একটি ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের হাতে যে অনলাইন কোশ্চেন যখন আসবে তখন দেখবে এই ধাপগুলো থেকে হয়তো বা একটা ধাপ বা দুইটা ধাপ নিয়ে কোশ্চেন আসতে পারে। তবে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেটা বলবো, এই প্রশ্নগুলোর অ্যান্সার যেই দিবে সুন্দর করে যে ধাপে দিচ্ছ সেই ধাপের চিত্র এবং চিহ্নিত চিত্র দিবে। কারণ চিহ্নিত চিত্র ছাড়া কখনোই নাম্বার বেশি পাওয়া যায় না। এটা বায়োলজির অধ্যায় সুন্দর চিত্র হয়তো বা তেমন কোনো মার্কস তোমাদের থাকে না, মনে থাকতে পারে, কিন্তু তারপর চিত্রটা যখন তুমি এটা দিচ্ছ, তুমি বলতেছো যে এরকম আকৃতি হচ্ছে, ক্রোমোটিড তৈরি হচ্ছে, তখন তো চিত্রটা দেওয়া অবশ্যই হয়ে যায়। তো তুমি এই চিত্রটা অবশ্যই দিবে, আশা রাখবো। তো এই আশা ব্যক্ত রেখেই শেষ করে দিতে যাচ্ছিলাম, কিন্তু এখন আবার মনে পড়েছে যেটা তোমাদেরকে পড়ানো হয় নাই, সেটাতে চলে যায়। সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মনে আছে প্রিয় শিক্ষার্থীরা? এই মাইটোসিস কোষ বিভাজন হয় উদ্ভিদের দেহ কোষে, আর মিওসিস কোষ বিভাজন হয় উদ্ভিদের জনন কোষে। এই যে দেখো জনন কোষ, এই জনন কোষ যখন বিভাজিত হয় তখন মাতৃকোষ থেকে ভেঙে যে দুটি অপত্য কোষ তৈরি হয়, এই অপত্য কোষগুলোকে বলা হয় গ্যামেট। ঠিক আছে? এখন তোমাদেরকে আমি একটা মজার কথা বলি, আমি একটু এটাকে খুলে নিতে যাচ্ছি।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বলছিলাম, ধরো এটা জনন কোষ। এই জনন কোষ ভেঙে তোমার দুইটা নতুন কোষের তৈরি করবে। জনন কোষ ভেঙে দেখা যাচ্ছে না, আমার কাছে মার্কারও নাই, বাধ্য হচ্ছে কলম দিয়ে লেখার। তো এখানে কি করবে, দুইটা জনন কোষে তৈরি করবে। তো এখানে ধরো ক্রোমোজোম সংখ্যা 2n, কত 2n দেখা যাচ্ছে কি, হ্যাঁ 2n। তাহলে এখান থেকে ভেঙে যখন আবার ক্রোমোজোম আসছে তখন এখানে ভেঙে কিন্তু n সংখ্যক হচ্ছে। এটা মাইটোসিস কোষ বিভাজনের একটা বৈশিষ্ট্য। মাতৃকোষে যে কটা ক্রোমোজোম থাকবে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যাবে। কেন অর্ধেক হবে সেটা পরে বলছি। কারণ এখানে বিভাজনটা হওয়ার পর এরকম হবে। তো এই যে নতুন যে কোষটা তৈরি হলো এর নাম হচ্ছে গ্যামেট। তো আমরা জানি যখন উন্নত শ্রেণীতে হয় তখন জনন কোষে এই বিভাজনটা হয়, কারণ এখানে বংশবৃদ্ধির জন্য একটি পুং জনন কোষ এবং একটি স্ত্রী জনন কোষে মিলনের প্রয়োজন হয়ে পড়ে। তো স্ত্রী কোষ আর জনন কোষে যখন মিলনের প্রয়োজন হয়ে পড়ে তখন গ্যামেট যদি অর্ধেক না হয় তাহলে দেখা যাবে বাবা মার যে ক্রোমোজোম সংখ্যা 2n ছিল সেটা যখন 2n মিলে যাবে তখন সেখানে ক্রোমোজোম সংখ্যা 4n হয়ে যাবে। এতে কি হবে, প্রজাতিগত যে পার্থক্য সেই পার্থক্যটা আর থাকছে না। তো প্রজাতিগত পার্থক্য রক্ষা করার জন্য এখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাওয়া অপরিহার্য। যেখানে আমরা দেখছি নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়ে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে, যে কারণে একে বলা হবে হ্রাসমূলক কোষ বিভাজন। কি প্রিয় শিক্ষার্থীরা, হ্রাসমূলক কোষ বিভাজন। তো এখানে এই জন্য মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ধারাবাহিকতা রক্ষা। এটাও একটা প্রশ্ন আসতে পারে, যেটার উত্তর হচ্ছে এই পার্ট 5-6 থেকে ঠিক এই পর্যন্ত তুমি লিখবে, এই পর্যন্ত, ঠিক আছে। এরপরে মিয়োসিস কোষ বিভাজনটা দেখো, এখানে মিয়োসিস কোষ বিভাজনটা দেওয়া আছে, অপর পেজে কিন্তু চিত্র দেওয়া আছে, তাই না? যেখানে দেখছো তোমরা, এ দেখো একটা মাতৃকোষ ভেঙে দুইটা নিউক্লিয়াস, এরপরে এইটা আবার ভেঙে আরও দুইটা অপত্য কোষ তৈরি করেছে। তাহলে এই যে দুইটা গ্যামেটের মিলনের ফলে একটা আমরা নতুন মানুষ পাচ্ছি বা নতুন বাঘের বাচ্চা পাচ্ছি, যাই পাচ্ছি না কেন, এইগুলোকে যে নতুন যে প্রাণটা তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট থেকে তৈরি হয়। তাহলে মিয়োসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা ভেঙে প্রথমে কি হবে, মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের সাইটোপ্লাজম, মিয়োসিস দুইটা ধাপে হবে, মিয়োসিস 1, মিয়োসিস 2। মিয়োসিস 1 ধাপে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। পরেরটাতে নিউক্লিয়াসের বিভাজন হবে, ঠিক আছে, কিন্তু সেখানে আর ক্রোমোজোমের বিভক্ত হবে না, নিউক্লিয়াস দুইবার বিভক্ত হবে। অর্থাৎ এখানে n থেকে nn হয়েছে। আবার যখন এটা ভাঙে আরও দুইটা হচ্ছে, এখানে ক্রোমোজোম সংখ্যা nnই থাকছে, এখানে আর নতুন কোনো ক্রোমোজোম তৈরি হবে না, জাস্ট ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে। এই ধাপটা হচ্ছে মাইটোসিসের মতো, কিন্তু প্রথম ধাপটা মিয়োসিস 1, যে ধাপে আমরা দেখব ক্রোমোজোম বিভক্ত হয়ে এখানে যে n সংখ্যক ছিল তার থেকে এখানে অর্ধেক হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু, মিয়োসিস কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং আমি বলেছি যে আমি এই ক্লাসটির সাথে ইনশাল্লাহ একটি ভিডিও অ্যাড করে দিব মাইটোসিস কোষ বিভাজন এবং মিয়োসিস কোষ বিভাজনের উপর। ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Mitosis. In this module, you will learn about mitosis. Mitosis is a process of cell division that makes possible regeneration of body parts. To elaborate, mitosis is the separation of nuclear chromosomes into 2 identical daughter nuclei. It is divided into 4 key phases: prophase, metaphase, anaphase, and telophase. An additional phase called cytokinesis occurs after the complete nuclear division. Before a dividing cell enters mitosis, it undergoes a period of growth and rest. This period is called interphase. In interphase,
the genetic material of a cell increases. Prophase. During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. Each chromosome has two sister chromatids joined together at the centromere. The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of centrioles, move apart to the opposite poles, forming a spindle between them. Metaphase. During metaphase, microtubules of the spindle interact with chromosomes. This causes the chromosomes to move and align along the middle of the cell or the equatorial plate. Sister chromatids are held at the centromere, confirming the presence of protein structures called kinetochore at the surface. The kinetochore holds the chromosomes and attaches them to the spindle. Anaphase. During anaphase, the sister chromatids separate at the kinetochores, and the daughter chromosomes, along with the divided centromere, move towards the opposite poles as the microtubule shortens. The poles of the spindle also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. Telophase. During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to decoil. Also, the nuclei reform along with nucleoli. This triggers the reformation of the nuclear membrane. Cytokinesis. Cytokinesis is the partition of the cytoplasm. In animals, a cleavage furrow appears in the plasma membrane, which deepens and divides the cytoplasm into two daughter cells, each containing a nucleus. In plants, new cell wall formation is triggered at the center of the cell by the formation of a cell plate. The cell plate grows outwards till it meets the existing wall, resulting in two daughter cells. In this module, you have learned mitosis is the process of separation of nuclear chromosomes into two identical daughter nuclei. Mitosis involves four key phases: prophase, metaphase, anaphase, and telophase. In prophase, the chromatin condenses and becomes short and thick to form the chromosomes. In metaphase, microtubules of the spindle interact with the chromosomes. In anaphase, the sister chromatids separate out at the centromere and move towards the opposite poles as the microtubule becomes shorter. In telophase, daughter chromosomes arrive at the pole and chromatin starts to decoil, followed by the reformation of nucleoli and nuclei.